সালামু আলাইকুম। ১২ই ফেব্রুয়ারি ২০২৪ সালে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী ইশতেহার দিয়েছে। এই দল এই ইশতেহার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণ কাকে ভোট দিবে, কেন ভোট দিবে, জনগণের জন্য তারা কি করবে নির্বাচিত হওয়ার পর সেটি জনগণের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হলো। ইশতেহার হলো একটি দল নির্বাচিত হওয়ার পর সেই জনগণের জন্য কি করবে সেটাই হলো ইশতেহার। আমরা গতকাল বাংলাদেশ জামাত ইসলামীর ইশতেহার নিয়ে আলোচনা করেছি। আজকে বিএনপির ইশতেহার নিয়ে আলোচনা করব। তাহলে আপনার ডিসিশন নিতে আপনার জন্য সহজ হবে। আমি সরাসরি আলোচনাতে চলে যাই। তারা আপনার জন্য কি করবে, আপনি কেন ভোট দিবেন, সেই পয়েন্টগুলো আলোচনা করছি। তারা মূলত ৩৯ পৃষ্ঠার ৩৯টি বিষয়টি লক্ষ্য রেখে তারা ইশতেহার দিয়েছে। তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেগুলো আমাদের মতো সাধারণ মানুষের জন্য অত্যন্ত দরকারি, সে বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। গণতন্ত্র প্রতিষ্ঠাকামী দলসমূহ নিয়ে অন্তর্ভুক্ত সরকার গঠন করবে। অর্থাৎ যারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, নির্বাচনমুখী দল আছে, তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করবে। যদিও বা তারা আজকে বলেছে তাদের সরকারে কিন্তু জামাতকে রাখবে না। এখন তাদের ইশতেহারে কেন অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে, কিভাবে করবে, এটা হচ্ছে তারাই ভালো বলতে পারে। তারপর পয়েন্ট হলো গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা গত ১৭ বছর ধরে ফেস করে আসছি। আপনি নির্যাতন সহ্য করলেও কোনো কিছু কি করতে পারেন, বলার সুযোগ ছিল না, লেখার সুযোগ ছিল না। বললে, লিখলে আপনি সাথে, সাথে গুম, জেল, মামলা, মোকদ্দমা হয়ে যেত। এই পুরোটাই ছিল স্বৈরতন্ত্র। তার বিপরীতে বিএনপি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে বলছে। গণঅভ্যুত্থানে শহীদ পরিবার আহতদের সহায়তা করবে। যারা ২৪ সালে আহত এবং শহীদ হয়েছে তাদেরকে সহায়তা করবে। জুলাই সনদ বাস্তবায়ন করবে। উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করবে। উপরাষ্ট্রপতি পদ কেন সৃষ্টি করবে? আসলে এটা বোধগম্য নয়। যেহেতু বাংলাদেশ হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এটা রাষ্ট্রপতি শাসিত না। মন্ত্রিপরিষদ শাসিত সরকারে যদি উপপ্রধানমন্ত্রী করত বা সৃষ্টি করবে বললে এটা একটা কাজে আসতো। কিন্তু উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করে আদৌ যে রাষ্ট্রপতি আছে সেই রাষ্ট্রপতির কোনো কাজ নাই। এখন উপরাষ্ট্রপতি কেন সৃষ্টি করবে এটা বিএনপি ভালো বলতে পারবে। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর। এটা সাথে জামাত ইসলামীও একমত এবং বিএনপি একমত। উচ্চকক্ষ প্রবর্তন করবে। বর্তমান সংসদে যেটা আছে অর্থাৎ জনগণ দ্বারা নির্বাচিত যেটা হবে সেটা হচ্ছে নিম্নকক্ষ। আর যেটা উচ্চকক্ষ হবে সেটা হচ্ছে কি বাংলাদেশের দলগুলো যে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে ততগুলো আসন নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। এটি একটি ভালো দিক। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করবে। এটি একটু পজিটিভ দিক। জুলাই হত্যার বিচার করবে। অর্থাৎ বিগত স্বৈরাচার সরকার যেসব গুম, খুন, যে ১৪০০ প্লাস মানুষ শহীদ হয়েছে গণঅভ্যুত্থানে এবং এগুলোর সাথে যারা সরাসরি জড়িত তাদের বিচার করবে বলছে। বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে
প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করবে। যে ফ্যামিলি কার্ড বাংলাদেশে একটি আলোচিত বিষয়। তারা সরকার গঠন করলে তারা প্রতিটি পরিবার শুধুমাত্র নারীদেরকে এ ফ্যামিলি কার্ড দিবে, পুরুষদেরকে না, নারীদেরকে দিবে এ ফ্যামিলি কার্ড। আর কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্য চাষীদের এবং প্রাণী সম্পদ চাষীদেরকে কৃষক কার্ড প্রদান করবে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যারা কৃষক, মৎস্য ব্যবসায়ী, প্রাণী সম্পদ, এদেরকে একটা কৃষক কার্ড প্রদান করবে। কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত মওকুফ করে দিবে। আপনি যদি কৃষি ঋণ যদি নিয়ে থাকেন, এই ১ লাখ, ২ লাখ, ৫ লাখ আপনি যা নিছেন তার থেকে সর্বোচ্চ তারা 10,000 টাকা আপনাকে মওকুফের ব্যবস্থা করে দিবে। ক্ষুদ্র ঋণে ১ বছরের কিস্তি সরকার প্রদান করবে। ক্ষুদ্র ঋণ, যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা যদি ঋণ নিয়ে থাকে, তাদের পক্ষে হয়ে সরকার ১ বছরের কিস্তি সরকার নিজে প্রদান করবে। নারীদের স্নাতকোত্তর উত্তর পর্যন্ত পড়াশোনা ফ্রি, একদম মাস্টার্স পর্যন্ত নারীদের শিক্ষা একদম ফ্রি করে দিবে। বেকার ভাতা দিবে, যদি কোনো লোক যদি চাকরি না পায় তাকে বেকার ভাতা দিবে। শিক্ষা খাতে জিডিপির 5% বাজেট বরাদ্দ করবে। বিএনপি যদি সরকার গঠন করে তারা 5%, আর জামাত যদি সরকার গঠন করে তারা 6% বাজেট বরাদ্দ করবে জিডিপির। প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস প্রদান করবে। বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষার্থী ৫ম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষার্থী আছে তাদেরকে বিনামূল্যে ড্রেস প্রদান করবে। স্বাস্থ্য খাতে জিডিপির 5% বাজেট বরাদ্দ করবে। প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ ফ্রি এবং ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করবে। প্রয়োজনীয় প্রাথমিক, কোনো লোক যদি আমাদের দেশে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ইউনিয়ন পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে, কোনো লোক অসুখ হলে তাকে ওষুধ দিবে এবং এই উপজেলা পর্যন্ত তারা ভ্যাকসিনগুলো সরবরাহ করবে। অর্থাৎ উপজেলা আমাদের এই বর্ষাকাল আসলে অনেক সময় সাপে কাটে, তারপরে কুকুরে কামড় দেয়। এই ভ্যাকসিনগুলো তারা সরবরাহ নিশ্চিত করবে। অনেক জায়গায় এগুলো পাওয়া যায় না। সশস্ত্র বাহিনীর চাহিদা মেটানোর জন্য মেড ইন বাংলাদেশ স্লোগানের আওতায় সামরিক শিল্প প্রতিষ্ঠা করবে। মেড ইন বাংলাদেশ নামক অর্থাৎ কি স্লোগানকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর জন্য যেসব গোলা, বারুদ, অস্ত্র দরকার সেগুলোর জন্য তারা শিল্প কারখানা প্রতিষ্ঠা করবে। প্রবাসীদের জন্য বিশেষ প্রবাসী কার্ড চালু করবে। প্রবাসীদেরকে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং কম খরচে বিদেশে শ্রমিক প্রেরণ করবে। প্রবাসীদের বিনিয়োগের জন্য ১০০ একর জমিতে ইকোনমিক জোন প্রতিষ্ঠা করবে। আমাদের দেশে অনেক লোক প্রবাসে বসবাস করে, তারা ইনকাম করে, কিন্তু সে টাকা তারা কোথায় বিনিয়োগ করবে সেটা অনেক সময় তারা বুঝতে পারে না। তো সরকারি সহযোগিতায় তারা এই একটা সরকারি ইকোনমিক জোন করবে, সেখানে চাইলে প্রবাসীরা বিনিয়োগ করতে পারবে যদি বিএনপি নির্বাচিত হয়ে যদি সরকার গঠন করে। ৫ বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। আইটি সেক্টরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল চালু করবে। যারা ফ্রিল্যান্সার আছেন, যারা বিদেশ থেকে পেমেন্ট রিসিভ করেন, আবার বিদেশি বিভিন্ন ওয়েবসাইট কিনতে হয়, এগুলো পেমেন্টের জন্য পেপ্যাল চালু হবে। কিন্তু বর্তমান বাংলাদেশে পেপ্যাল অবৈধ, যার কারণে ফ্রিল্যান্সাররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং স্ক্যামের শিকার হয়ে থাকে। তারপর হচ্ছে ইমাম, মুয়াজ্জিন সহ সকল ধর্মীয় প্রধানদের জন্য মাসিক সম্মাননা চালু করবে। বিএনপি যদি সরকার গঠন করে তারা ইমাম, মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মের প্রধান যারা ধর্মীয় কাজে নিয়োজিত আছেন তাদের জন্য তারা বেতন ভাতা চালু করবে। এই কথাটি বাংলাদেশ জামাত ইসলামীও বলেছে। এই জায়গায় তারা ২ দলই একমত। এ হলো জাতীয়তাবাদী দল বিএনপির ইশতেহার, যেগুলো সবার জন্য, সকলের জন্য মানে দরকার, খুবই দরকার এই বিষয়গুলো। আরও অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো আসলে ব্যবসায়ীদের জন্য। তারপর হচ্ছে পুলিশ বাহিনী, পররাষ্ট্রনীতি, অনেকগুলো বিষয় আছে। এ তারা বলেছে যেগুলো আসলে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, সে কারণে আমি বললাম না। আপনাদের আমি কমেন্ট বক্স এবং ইউটিউবে ওইখানে এই লিঙ্কগুলা দিয়ে দিব। ২ দলেরই পিডিএফ ফাইল দিয়ে থাকবে ওইখানে ইশতেহারগুলা।
সেই ২ দলেরই পিডিএফ ফাইলে ইশতেহারগুলো আপনারা পড়ে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই ২ দলেরই ইশতেহার পড়ে যেটা মনে হলো, জামায়াত ইসলামী প্রায় ৯০ পৃষ্ঠার ইশতেহার দিয়েছে। তারা বিস্তারিত ওইখানে বলেছে তারা কিভাবে বাস্তবায়ন করবে বলেছে এবং তারা বর্তমান যে সিস্টেম চালু আছে সেই সিস্টেমের জায়গায় অনেক নতুন সিস্টেম চালু করবে, নতুন পদ্ধতি নিয়ে আসবে, এই সেগুলো বলা আছে। তার বিপরীতে বিএনপি শুধু জাস্ট পয়েন্ট ভিত্তিক বলে গিয়েছে সংক্ষিপ্ত আকারে, কিন্তু কিভাবে কোথায় বাস্তবায়ন হবে সেটিও বিস্তারিত বলা নাই। এখন তারা কিভাবে বাস্তবায়ন করবে, সরকার গঠন করলে তারা ভালো বলতে পারবে। যেহেতু জাতীয় নির্বাচন আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কারণ এর উপরে ডিপেন্ড করে একজন একটি দল সরকার গঠন করার পর সে দেশের উন্নয়ন কিভাবে করবে। আমরা অনেক সময় এই ভুল লোককে নির্বাচিত করে থাকি, অসৎ লোককে ভোট দিয়ে থাকি, বিভিন্ন প্রলোভনের শিকার হই। তো ভোট দিলেও কিন্তু ভোটের গুরুত্বটা আমরা অনেক সময় বুঝি না। আমি আজকে একজন ভুল লোককে ভোট দিলাম, অসৎ লোককে ভোট দিলাম। আমি এর পরে ১ বছর পরে গেলাম তার কাছে সেবা নেওয়ার জন্য। সে আমাকে সেবা দিল না। অথবা সেবার বিনিময়ে সেই ঘুষ চাইল। তো কেন চাইলাম? ওই মূল সমস্যা হলো আমি যেদিন ভোট দিয়েছি সেদিন আমি ভুল করেছি। আমি যদি সঠিক মানুষকে যদি ভুল দিতাম, তাহলে আমি আজকে ১ বছর পরে আমি যদি আজকে ইউনিয়ন পরিষদে যদি সেবা চাই, থানাতে যদি সেবা চাই, আমি যদি হাসপাতালগুলোতে যদি চিকিৎসা চাই, আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তানদের যদি যথাযথ পড়ালেখা হচ্ছে কিনা এগুলো যদি চাই, আমি যদি আমার নাগরিক অধিকার যদি ফিরে পেতে চাই অন্যান্য দেশের মতো, তাহলে আমাকে সৎ লোক এবং সৎ দলকে আমাকে ভোট দিতে হবে। আমি যদি এই মুহূর্তে অসৎ লোককে যদি ভোট দিয়ে যাই, তাহলে আমাকে ১ বছর পর, ২ বছর পর, ৫ বছরের পর এমনকি প্রজন্মের পর প্রজন্ম আমাকে এগুলো ভোগ করে যেতে হবে। যেমন আমরা এখন ভোগ করে যাচ্ছি। আজকে স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেছে আমাদের দেশ। এ আমাদের দেশ কি স্বাধীনতা লাভ করেছে। কিন্তু আমাদের সমসাময়িক সময়ে অনেক দেশ স্বাধীনতা লাভ করেছে। যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর। কিন্তু আজকে তারা কোথায়? আর আমরা কোথায়? অর্থাৎ আমরা দেশ স্বাধীন হওয়ার পরও আমরা সঠিক নেতৃত্ব, সৎ মানুষ আমাদের দেশে শাসক না হওয়ার কারণে, আমরা হুজুগে ভোট দেওয়ার কারণে, ৳৫০০ চায়ের বিনিময়ে ভোট দেওয়ার কারণে আমাদের দেশ সঠিকভাবে আগায় না। যে সমস্ত নেতারা, যে সমস্ত দলগুলো অবৈধভাবে ভোট নিতে চায়, মিথ্যা প্রলোভন দেয় অথবা টাকার বিনিময়ে ভোট কিনে নেয়, সে সমস্ত লোক সে তার পকেট থেকে আজকে টাকা দিচ্ছে, আপনার ভোট কিনে নিচ্ছে। সে নির্বাচিত হওয়ার পর আপনার অধিকার থেকে সে টাকা নিয়ে নিবে। সে রাস্তার বরাদ্দ হবে ৳১,০০,০০০, সে ৳১০,০০০ র কাজ করবে, ৳৪০,০০০ র কাজ করবে, বাকি ৳৬০,০০০ তার ওইখানে নিয়ে যাবে। আপনার যারা ইউনিয়ন পরিষদে সহযোগিতার জন্য যান, অনেকে দেখতে পাবেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদের বিষয়গুলা। আপনার জন্য চাল বরাদ্দ আসছে প্রতিটি ফ্যামিলির জন্য ১৫ কেজি। কিন্তু আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে দিল কি ১০ কেজি। বাকি ৫ কেজি কোথায় চলে গেছে? নেতাদের পকেটে চলে গেছে। তো এই বিষয়গুলো বারবার আমাদের দেশে ঘটতেছে কেন? আমাদের দেশে সম্পদের অভাব নাই। কিন্তু আমাদের দেশে সৎ নেতার অভাব। আমাদের দেশে সম্পদের অভাব নাই। আমাদের দেশে কি ব্যবস্থাপনার অভাব। তা আমরা আজকে যারা ভোট দিব ১২ তারিখ আমরা যেন দেখে শুনে সৎ নেতাদের যাতে কি ভোট দিয়ে থাকি। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে মনে করেন ব্যক্তি ভালো, দল ভালো না। দল ভালো, ব্যক্তি ভালো না। তাহলে এক্ষেত্রে কোনটা কাজ করবে না। আপনাকে দোনোটা সমন্বয় করতে হবে। দলও ভালো তো হইতে হবে। যদি দল ভালো হয়, ব্যক্তি যদি সৎ হয়, তাহলে সে উন্নয়ন করতে পারবে। সে আপনার অধিকার সংরক্ষণে কাজ করবে। আপনার পক্ষে হয়ে সে সংসদে কথা বলবে। আপনার সুখ-দুঃখে সে পাশে থাকবে। আর যদি ব্যক্তি ভালো হলো, দল ভালো না, তাহলে এক্ষেত্রেও কাজ করবে না। ব্যক্তি ভালো হয়েছে কিন্তু তার দল দুর্নীতিবাজ হওয়ার কারণে, তার দল অবৈধ ইনকাম করার কারণে, তার দল অশিক্ষিত মানুষের দৌরাত্ম্য থাকার কারণে সে আপনার পক্ষে ভূমিকা রাখতে পারবে না। সেই কারণে আপনারা দল এবং ব্যক্তি উভয়টা যদি সৎ হয়ে থাকে আপনারা তাকে ভোট দিন। সেটা আপনার কাছে যাক বা না যাক,
আপনি খুঁজে খুঁজে দেখে আপনি সৎ মানুষকে ভোট দিন। একটা লোক প্রতিদিন যাচ্ছে, হয়তো তার কাছে টাকা আছে, অবৈধ টাকা আছে, সে আপনার কাছে প্রতিদিন যেতে পারতেছে। সে আপনাকে চা পান করাতে পারছে, সে আপনাকে লিফলেট দিতে পারছে। যে সৎ মানুষ, তার কাছে এত টাকা নাও থাকতে পারে। তো সে, তাই বলে কি আপনি তাকে কি ভোট দিবেন না? তাকে কি আপনি দুর্বল মনে করবেন? এটা ঠিক না। আপনাকে খুঁজে, যেই ব্যক্তি সৎ মানুষ, তার অতীত ইতিহাস খুঁজে, তার দলের অতীত ইতিহাস খুঁজে আপনি ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা ২ দলেরই উপর, যেহেতু ২ দলই ইশতেহার দিয়েছে, আমরা ২ দলের উপর বিশ্বাস রাখতে চাই। যে সরকার গঠন করুক, সে যেন জনগণের অধিকার বুঝিয়ে দেয়, সে যেন সৎ শাসন কায়েম করে, সে যেন মানুষ যাতে দ্রুত বিচার পায় সেটার ব্যবস্থা করে, দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণ থাকে সে চেষ্টাটুকু করে, জনগণের যে অধিকারগুলো আছে সেগুলো যাতে বুঝিয়ে যায়। ২ দলই জনগণের কল্যাণ সাধনের জন্য কাজ করে। তো সেই কারণে আমরা ২ দলের উপর বিশ্বাস রেখে আমরা ১২ তারিখ যেকোনো তুলনামূলক যে ভালো আমরা তাকে ভোট দিয়ে দেশের সরকার গঠন করার জন্য সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।